আমার জীবনের ১৯ বছর যে একটা মানুষের সাথে আমার সম্পর্ক, সেই মানুষটা আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ওই ফোড়ার থেকে আমার পাওয়ারটা, ডাইন পাওয়ারটা অবশ হয়ে গেছে। তো আমি আজকে ৪ দিন যাবত অসুস্থ। তো কেন জানি নিজের কাছে মনে হয় যে আসলে আমি মরে যাবো নাকি বাঁচবো। মানে আছে না যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের অনেক কিছু মনে হয়। উপর আল্লাহই ভালো জানে যে আমি মরে যাবো না বেঁচে থাকবো। তবে আমার চলচ্চিত্র পরিবারের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমি মরে যাই, আমার শিল্পী সমিতি যে সিদ্ধান্ত নিবে আমাকে লাশ মাটি দেওয়ার, সেটাই আমি গ্রহণ করব বা আমার ফ্যামিলি গ্রহণ করবো। আমি আমার ফ্যামিলিকে বলে গেছি যে শিল্পী সমিতি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। আমি সারা জীবন যে জায়গায় সময় দিয়েছি, সারা জীবন যে যাদেরকে আপন করে নিয়েছি, তারা যে সিদ্ধান্ত নিব সেটাই। কারণ আমার বাবা মারা গেছে, আমার মা অসুস্থ, তার কোনো চাওয়া পাওয়া নাই আমার প্রতি। তার ভালোবাসা পেয়ে আমি চলচ্চিত্র গেছি। সে শাবানা আপা আলমগীর স্যারকে পছন্দ করতো, আমিও শাবানা আপা আলমগীর স্যার, আনোয়ারা ম্যাডাম, ইলিয়াস কাঞ্চন স্যার, তাদেরকে পছন্দ করে আমি চলচ্চিত্রতে এসেছি। তো আমি চাই যে আল্লাহ পাক যেন আমার আগে যেন তাদেরকে না নেয় দুনিয়ার থেকে, যাতে আমার পরে তাদেরকে নেয়, যাতে তারা আমার লাশটা দেখতে পারে। তো যাই হোক, আমি অনেক অসুস্থ। তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমি অসুস্থ, তাহলে আমার ভিডিও কিভাবে ছাড়ে? আসলে কি যে আমার পেজটা যে চালায়, এটা হলো আমার ছোট ভাইগনা পেজটা চালায়। ও ভিডিও অনেক স্টক করা থাকে। আমি অসুস্থ হলে কিভাবে আমার ফেসবুক থেকে অ্যাক্টিভ থাকে। তো ওই আমার ভিডিওগুলো টাইম মতো ছাড়ে। কেন আমি তো আসলে বুঝি না যে কখন ভিডিও ছাড়তে হবে, কখন কি করতে হবে। এই কারণে তা যাই হোক, আমার চলচ্চিত্র পরিবারের প্রতি আমার এতটুকু ভালোবাসা আছে। আমি কোনোদিন চলচ্চিত্র থেকে কষ্ট পাই নাই। সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। যাক, অনেক সময় চলার পথে মন কালাকালি হয় বা ২ একটা কথা কাটাকাটি হয় বা নির্বাচন আসলে ২ একজনকে খারাপ ভালো বলি। এটা রাজনীতির সময়েও হয়, আমাদের চলচ্চিত্রের সময় হয়। তো যাই হোক, নির্বাচনের সময় যারে যা বলি আমরা পরের দিন পাস করার পরে সব ভুলে যাই, আমরা ভাই, ভাই। তো যাই হোক, আমি খুব অসুস্থ। আমার মনের দিক দিয়ে অসুস্থ, আমি সব দিক দিয়ে অসুস্থ। আমার জীবনের ১৯ বছর যে একটা মানুষের সাথে আমার সম্পর্ক, সেই মানুষটা আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কথাটা আমি এখন নাই বলি, শুধু এতটুকুই বললাম। তারপর আস্তে, আস্তে আমাদের সিনিয়র শিল্পীগুলা চলে যাচ্ছে। এইজন্য খুব মন খারাপ। বেশিরভাগ অঞ্জনা আপা চলে যাওয়ার পর তো আমার মনটা ভেঙে গেছে। এখন আছে নতুন আপা, রুজিনা আপা, ববিতা আপা, আনোয়ারা ম্যাডাম। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ সুন্দরভাবে নিয়ে যায়। যাতে কষ্ট না দেয়, হাসপাতালে পড়ে না থাকতে হয়। আমি তাদের জন্য দোয়া করি। আর আমার ভাই ও বন্ধুরা যারা বিদেশে আছেন, আমি জানি অনেকে আমাকে অনেক ভালোবাসেন, অনেকে আমাকে পছন্দ করেন। তো তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো। যদি কখনো শোনেন আমি মরে গেছি বা আমি পৃথিবীতে নাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মনে হয় না যে আমি কারো সাথে এরকম খারাপ ব্যবহার করেছি বা কারো মনে কষ্ট দিছি। আমি সারা জীবন নিজে না খেয়ে মানুষকে খাওয়াইতে পছন্দ করি। আর আমি সবসময় একটা মানুষকে অনেক বেশি ভালোবাসতাম। আমি নিজে না খেয়ে তারে খাওয়াইছি। নিজের সন্তানের চোখে তাকে আমি দেখতাম। তো সেই মানুষটার কাছ থেকে আমি অনেক, অনেক কষ্ট পাচ্ছি এবং পাবো সামনে। তো যাক, আগে থেকেই আমি খুব আপসেট আছি। তারপরে আমি আজকে ৬ বছর ধরে তেমন একটা কাজ নেই, সিনেমা নেই। খুব কষ্ট করে চলি। একটু প্রোগ্রাম-টোগ্রাম করি বা ২ একটা নাটক করি, সিনেমাতে নাই। ওই টাকাটা দিয়ে কোনরকমে চলি। যাক, অনেক কষ্টতে আছি। তারপরেও বলি আল্লাহ পাক অনেক ভালো রাখছে। কেন আমাদের চেয়ে কষ্ট করেও মানুষ থাকে, তারপর আমরা ভালো আছি। তো আমি কিছু ঋণ আছি। আমি দোয়া করি যাতে আমার মৃত্যুর আগে যেন আমি ঋণগুলা দিয়ে মরতে পারি। বেশি ঋণ নেই, অল্প কিছু ঋণ। তারপর এটা আমার কাছে অনেক কিছু মনে হয়। আমিও কিছু মানুষের থেকে টাকা পাবো। আর ইন্ডাস্ট্রিতে আমি অনেক টাকা পাবো। সেই টাকাটা আর আমি পাবো কিনা আমি জানি না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ। আমার ডান পাওটা একদম পুরো অবশ। আমি হাঁটতেই পারি না। তো আমি দুপুরে একবার লাইভে আসছিলাম। তো যেকোনো কারণে আমার লাইভটা কেটে গেছে। আমি আর যাই নাই। শরীরটা খারাপ লাগতেছিল। তো কয়েকজন আমাকে কমেন্টে লেখছেন, "ভাইয়া আপনি তো অসুস্থ হইলে ভিডিও ছাড়েন কিভাবে?" আমার ভিডিওগুলো স্টক করা থাকে। সেই ভিডিওগুলো আমার ভাইগনা ছাড়ে। তো যাই হোক, আমার কলিজার ভাই ও বোনেরা যারা আমাকে ভালোবাসেন, বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে বলছি। আমার ফাইটার মামা, আমার নৃত্যশিল্পী, নাচের ছেলে-মেয়ে, আমার উস্তাদ, ডান্স ডিরেক্টর, আমার ক্যামেরাম্যান, আমাকে যারা সৌন্দর্য করে মেকআপ ম্যান, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়, এফডিসির সুপার ডিরেক্টর, প্রোডিউসার, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমি আপনাদের এত ভালোবাসা পাইছি যে আসলে রতনকে মানুষ এত ভালোবাসে যে আমি আসলে জানতাম না। আমি যদি কখনো জন্মদিন আমার না হতো বা কখনো আমি অসুস্থ না হইতাম তখন আমি জানতাম না। আসলে মানুষ টাকা পয়সা দিয়ে আসলে উপকার করলে তো উপকার হয় না। উপকার হলো, মেইন উপকার হলো ভালোবাসা, খোঁজ খবর নেওয়া। এই যে চিত্রনায়িকা মুক্তি আপু অনেক বড় মাপের একজন মানুষ, আনোয়ারা ম্যাডামের মেয়ে।
সে কিন্তু আমার খোঁজ খবর রাখে। অঞ্জনা ম্যাডাম আমাকে সবসময় ফোন দিয়ে খোঁজ খবর রাখতো। নতুন আপা আমাকে সবসময় খোঁজ খবর রাখতো। যেমন জিয়াসমিন আপু ফোন দিয়ে খোঁজ খবর রাখে। তারপরে আমাদের চিত্রনায়িকা সাহারা মাঝে, মাঝে ফোন দিয়ে খোঁজ খবর রাখে। অপু বিশ্বাস মাঝে, মাঝে ফোন দেয়। "ভাই কেমন আছো?" এই যে ভালোবাসা এটা, আরে ভাই কেউ দিলেই তো খালি হয় না। যাদের পিছে সারা জীবন পরিশ্রম করছি, তাদের কাছে আমি কখনো কিছু আশা করি না। আমি আশা করি শুধু ভালোবাসা। আমি শুধু এই ভালোবাসাটা নিয়ে বাঁচতে চাই। যে আমি ৭ বছর ৭.৫ বছর বয়সে চলচ্চিত্রে ঢুকছি। আমি কিন্তু ৩ বার চলচ্চিত্রতে গেছি, ৩ বার বেরিয়ে আসছি। একবার আমি শিশু শিল্পী হিসাবে ঢুকছি, তারপর আমার বাবা নিষেধ করার পর আমি ৩ টা ছবি করার পরে বেরিয়ে চলে আসছি। আবার আজিজ ভাইয়ের কাছে নাচ শিখে আমি নৃত্যশিল্পী হিসাবে কাজ করছি। আবার যখন সালমান শাহ মরে গেছে আমি ৩ বছর কাজ করি নাই। আবার রিয়াজ ভাই যখন আসলো, শাবনূর আপু আমাকে ফোন দিয়ে নিল যে, "আরেকটা সালমান শাহ আসছে, তুই আস।" তখন আবার এই আমি কাজে গেলাম। এই তো গেলাম। এখন আমি কাজে আছি। তো আমি চাই আমাদের চলচ্চিত্রটা আবার ভালো হোক। আবার চলচ্চিত্র সিনেমা হলে যাই। হল হলে ছবি চলুক। আমরা আবার আগের মতন ছবির কাজ করি। আর আপনাদেরকে যাদের টাকা পয়সা আছে তারা আপনারা সবাই ছবি বানান, ছবি উপার্জন করেন, ছবি ইনভেস্ট করেন। আপনারা প্রযোজক যদি না আসেন তাইলে আমরা কোত্থেকে ছবি ইনভেস্ট করব, তাই না? আসলে মেইন কথা হলো এখন প্রযোজক নেই। পরিচালক আছে অনেক। কিন্তু প্রযোজক নেই। ছবি নকলি করার নাই। মান্না ভাইয়ের একটা প্রোডাকশন ছিল, সেটাও বন্ধ হয়ে গেল মান্না ভাই মরাতে। শাবানা আপার প্রোডাকশন ছিল, শাবানা আপা চলে গেল। তারপরে শাবনূর আপা কোনো প্রোডাকশন খোলে নাই। তারপরে রিয়াজ ভাইয়ের একটা প্রোডাকশন আছে, পূর্ণিমার একটা প্রোডাকশন আছে। যেমন আমরা সবাই আমাদের চলচ্চিত্র শিল্পীরা যদি একটা করে ছবি বানায়, তাইলে মনে করেন না হলেও তো ২০ জন মানুষ তো সুপারস্টার। তো ২০ জনে যদি ২০ টা ছবি বানায়, তাইলে কিন্তু ওই ছবিগুলো দেখে কিন্তু আরো ২০ টা প্রোডিউসার আসে। তাইলে কি হয়? আমাদের বছর ইন্ডাস্ট্রিতে ৪০ টা ছবি হয়। ৪০ টা ছবি বছর হইলে কিন্তু আর কিচ্ছু লাগে না ভাই। সবাই কাজ করে খেতে পারে। তো আসলে মেইন কথা হলো যে আমরা বাংলাদেশের থেকে টাকা কামিয়ে আমরা বিদেশে গিয়ে সেটেল হয়ে যাই। এই বাংলাদেশের পয়সা দিয়ে, চলচ্চিত্রের পয়সা দিয়ে কিন্তু বিদেশে সেটেল হই। তো বিদেশে সেটেল হওয়ার পরে কিন্তু আমরা আর ছবি বানাই না। তাইলে ছবি হবে কোত্থেকে? আজকে আজকে চলচ্চিত্র না থাকলে মৌসুমী আপুর জন্ম হতো না। চলচ্চিত্র না থাকলে শাবনূর আপুর জন্ম হতো না। চলচ্চিত্র না থাকলে সালমান শাহর জন্ম হতো না। চলচ্চিত্র না থাকলে রিয়াজ ভাইয়ের জন্ম হতো না। আজকে আমি শাবনূর হতো না, আমার জন্ম হতো না। এমন অনেক আছে। রুবেল ভাই, চিত্রনায়ক রুবেল ভাই, আলমগীর স্যার, তারপরে ইলিয়াস কাঞ্চন স্যার, উজ্জ্বল স্যার, সুর রানা স্যার, ফারুক স্যার। তাদের জন্ম কিন্তু এই চলচ্চিত্র দিয়ে। তো আজকে আমরা যদি চলচ্চিত্রটাকে ধরে না রাখি, চলচ্চিত্রটাকে যদি না বাঁচাই, শুধু বড়, বড় বক্তৃতা দিয়ে মাইকের সামনে এসে, সাংবাদিকদের সামনে এসে বড়, বড় কথা বললেই হবে না। চলচ্চিত্র টিকিয়ে থাকতে হলে যেমন এই যে দিয়ে তায়েব স্যার একটার পর একটা কিন্তু ছবি বানাচ্ছে। তো উনি কিন্তু খুব ভালো মনের মানুষ। উনি কিন্তু ছবি বানাচ্ছে অলরেডি, সবসময় ছবি বানাচ্ছে। তো উনার মতন সবাই এগিয়ে আসেন না। আমরা সবাই আসেন না ছবি বানাই। সত্যি কথা ভাই, আমার যদি ওরকম টাকা থাকতো না, আমি বছরে ২ টা ছবি বানাইতাম। বছরে ২ টা ছবি বানায় আমার প্রোডাকশনটা খারাপ রাখতাম। ছবিতে লাভ হোক আর লস হোক। লাভ লস হবেই। ১০ টা ছবি খারাপ গিয়ে একটা ছবি ভালো গেলে সব টাকা উঠে যায়। তাই না? এটা হলো ভাগ্য পরীক্ষা। ভালো গল্প দিয়ে ছবি বানাইলে কিন্তু নতুন নায়ক-নায়িকা দিয়েও চলে। তো যাই হোক, যে কথাগুলো বলার কারণ একটাই। আজকে এই যে আমি শাবনূর রতন অসুস্থ হয়ে পড়ে আছি, বা আমার কেউ খোঁজ নিচ্ছে না। আসলে কোত্থেকে খোঁজ নিবে ভাই? সবার পাইলে হাতায়ে দেখো খাবারের অভাব। সবার ব্যাঙ হাতায়ে দেখো টাকার অভাব। ইনকাম থাকতে হবে তো রে ভাই। একটা মানুষকে কখন দেখে? যখন ২ হাত ভরা টাকা থাকে, তখন কিন্তু মানুষকে দেখতে ইচ্ছে করে। আজকে দেখেন এখন কিন্তু টাকার মান কমে গেছে বলে কিন্তু মানুষ আত্মীয়স্বজনের মানও কমে গেছে। আগে কিন্তু ভাইয়েরা বোনেদের বাড়িতে যাইতো, জামাই শ্বশুর বাড়িতে যাইতো ঘন, ঘন। হ্যাঁ? বছরে ২ বার হইলেও যাইত। এখন কিন্তু ৫ বছর ১০ বছর পরে ১ বার যায়। কেন যায় জানেন? ওই যে গেলে খরচ, বোন ভাইয়ে পর হইয়া যায়, পর আপন হইয়া যায়। এই হলো আরকি। এখন আসলে মেইন ব্যাপারটা হলো, আসলে হলো টাকা। টাকা নাই বলে মন চায়। আমার কতদিন ইচ্ছা করে যে আমি গ্রামে যাই আমার বোনকে দেখতে। কিন্তু টাকার জন্য যেতে পারি না কিন্তু। যেমন অনেকে আমাকে দেখতে আসতে চায় কিন্তু টাকার জন্য আসতে পারে না। তো মেইন ব্যাপারটা হলো টাকা। টাকা কামাইতে গেলে উপার্জন করতে হবে। আর উপার্জন করতে হলে আমরা যারা চলচ্চিত্র শিল্পী আমরা কিন্তু কখনো পারব না ঝালমুড়ি বেচতে, কখনো পারব না রিক্সা চালাইতে, কখনো পারব না কাঁচামাল বেচতে। কেন পারবেন না আপনারা বলেন? যে পেটের দায়ে মানুষ অনেক কিছু করে। করতে পারে। আমরা শিল্পী ভাই। আমাদের কিন্তু সবাই সম্মান দেয় শিল্পী হিসাবে। এখন আমি যদি যাই কারণ বাজার তরকারি বেচি, তাইলে বলব, সারা জীবন দেখছি শাবনূর রতনের কি নাম, কি দাম। এখন ওই তরকারি বেচে। যে কারণে ভাই আমরা না খেয়ে দুঃখে, দুঃখে ঘরে মরে যাবো। কিন্তু কখনো আমরা ছোট কাজ করতে পারবো না। তো যে কারণে আমি সবসময় দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি আল্লাহর কাছে যে, "আল্লাহ তুমি চলচ্চিত্রটাকে ভালো করো। আর যদি ভালো না করো একবার উঠায় নিয়ে যাও।" তাইলে শিল্পী জগতে যাতে না থাকে। আর যদি রাখো তাহলে চলচ্চিত্রটা ভালো রাখো। তো যাই, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল চলচ্চিত্রটা রমরমায় ছিল। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে কিন্তু চলচ্চিত্রটা আস্তে, আস্তে ড্যাম হয়ে যাচ্ছে। তো এই চলচ্চিত্রকে বাঁচাতে পারি শুধু কারা জানেন? আমরা শিল্পীরাই পারি। যারা বড়, বড় শিল্পী, যেমন ববিতা ম্যাডাম একটা ছবি বানাইলে, আলমগীর স্যার একটা ছবি বানাইলে, শাবনূর আপু একটা ছবি বানাইলে, মৌসুমী আপু একটা ছবি বানাইলে,
পূর্ণিমা পপি আপু একটা ছবি বানাইলে আমাদের প্রোডাকশনে কিন্তু 20টা ছবির মতন হয়ে যায়। 20টা ছবি না হোক 10টা ছবি তো হবে। 10টা ছবি হইলে এই 10টা ছবি দেখে আরো বাইরের প্রডিউসাররা আসবে। এখন কিন্তু বাইরের প্রডিউসাররা ছবি বানাতে চায় না, ভয় পায়। টাকা যদি না ওঠে, ফিল্মের টাকা কখনো লস হয় না, ওঠে। কোনোটা তাড়াতাড়ি ওঠে, কোনোটা পরে ওঠে। এই যে শাকিব খান ছবি বানাইছে, তার টাকা উঠছে না? প্রিয়তমা বানাইছে উঠছে, রাজকুমার বানাইছে উঠছে। বিগ বাজেটের ছবি বানালেও টাকা ওঠে, কম বাজেটের ছবি বানালে টাকা ওঠে। টাকা কিন্তু বিফলে যায় না। তা আপনারা কিন্তু সাহস করে ছবি বানাইতে হবে। তো যারা যেমন আছেন, বসুন্ধরা গ্রুপ আছেন, তারপরে বড় যারা তানিম টিভি, তানিম কোম্পানি, আপনারা সবাই কিন্তু পারেন ছবি বানাইতে। তো আপনারা আসেন না, ছবির জগতে আসেন না, ছবি বানান না। ছবি বানালে কিন্তু পাপের কাজ না ভাই। ব্যবসা, এটা কর্ম। কর্ম করে খেতে হবে। পাপ কাকে বলে? পাপ হলো যারা অবৈধ কাজ করে তাদেরকে বলে পাপ। সিনেমা বানানো পাপ না। সিনেমার মতন কষ্টের টাকা পৃথিবীর কেউ কামায় না। সিনেমার একটা রিক্সাওয়ালার যেমন কষ্ট, সিনেমার এমন কষ্ট। আমার লাইফটা যারা দেখবেন, আমি আজকে অসুস্থ, আমি কখনো কাউকে নিয়ে কসম কাটি না। আমার ধর্মের কসম, মুসলমান আমি। আমি বললাম যদি আপনারা ছবি বানান, ছবি চলবে, ছবির টাকা উঠবে। আপনারা ছবি বানান, আপনারা আবার ফিল্মটা চাঙ্গা করেন। একসময় যেমন আমরা এফডিসিতে হাঁটতে পারতাম না ক্যামেরার জন্য। এদিক ক্যামেরা, ওদিক ক্যামেরা, এক ক্যামেরা বন্ধ করে আরেক ক্যামেরা শুটিং করতো। 90 দশক, 70 দশক। তো সেই দশক আবার ফলে আনতে পারবেন যদি আপনারা চলচ্চিত্রের সাথে জড়িত থাকেন। এই যে ছোট ইউটিউব বাইরে, ফেসবুক বাইরে, আমরা কিন্তু নিজেদের মান নিজেরা কমায় ফেলাইছি। এখন উপায় নাই, বাধ্য হয়ে করতেছি, তাই না? এগুলো কিন্তু জীবন না। জীবন হলো মেন আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছে, শিল্পী যেখান থেকে সৃষ্টি হয়েছে। আজকে আমি কথাগুলো কেন লাইফে বলতেছি, আমি অসুস্থ, তারপর কথাগুলো বলতেছি আমার মনটাকে হালকা করার জন্য। আমার ভিতরে কষ্টটা যিনি সৃষ্টি করছে তিনি বুঝবে, আর কেউ বুঝবে না। আর আমার চলচ্চিত্র পরিবার বুঝবে যে আমি চলচ্চিত্রতে কি না করেছি। অনেক মানুষের উপকার করেছি। আমি 5টা প্রডিউসার আনছি, 5টা ছবি বানাইছি আমি নিজে আইন না। 5 কোটি টাকার প্রডিউসার আনছি। আমি কি ইন্ডাস্ট্রিতে কিছু করি নাই? করছি। কিন্তু বিনিময়ে আমি কিছুই পাই নাই। আমি পেয়েছি। আমি ভালোবাসা পেয়েছি, অভিনয় করেছি, শিল্পী হইছি। আমার শিল্পী হওয়ার পিছনে ২ জন মানুষের অবদান বেশি আছে। একটা হলো চিত্রনায়ক রুবেল ভাই, আরেকটা হলো শাবনূর আপু। এই ২ জন মানুষ আমাকে শিল্পী হওয়ার জন্য অনেক হেল্প করছে। অভিনয় শিখাই দিছে। দাঁড়াইয়া অভিনয় শিখাইছি, ঘরের ভিত্তি অভিনয় শিখাইছি। শিখাইয়া বলছে, "তুই এভাবে অভিনয় কর। তুই দেখতে পারস না আমরা ন্যাচারাল কথা বলি এরকম।" আজকে কিন্তু আমি কিন্তু শিশু শিল্পী। শিশু শিল্পী হলে শিশুকালে হইলো এক ধাঁচ, বড় হইয়া কিন্তু সবাই অভিনয় পারে না। ক্যামেরার সামনে গেলে আমার হাত পা কাঁপতো। কিন্তু আমি কিন্তু ধীরে শিখছি। নায়িকারা কিভাবে অভিনয় করে, নায়করা কিভাবে অভিনয় করে, ভিলেনরা কিভাবে অভিনয় করে। আজকে তিলে আমার জীবনের স্বপ্ন ছিল আমি একদিন শিল্পী সমিতির সদস্য হব। আজকে আমি শিল্পী সমিতির সদস্য হয়েছি, কিন্তু মাঝখানে আমাকে বাদও দিয়েছিল। আবার আল্লাহ চাইলে তো কখনো কাউকে কেউ মারতে পারে না। আমি আবারও হয়েছি। তো আমি সবসময় দোয়া করি যে মৃত্যুর আগে যেন আমাকে ফিল্মের মধ্যেই রাখে। মানুষ বলে, অনেকে বলে ফিল্ম করা আবার দরকার নাই, ফিল্ম পাপের। পাপ হলাম আমি নিজে। যদি আমি নিজে পাপ ভাবি তাইলে পাপ। ফিল্ম করা, অভিনয় করা পাপ না। কর্ম করা পাপ না। তুমি কর্ম না করে তো পাপ হবে। মসজিদের ইমাম সাহেবরাও কিন্তু খারাপ কাজ করে না? মসজিদের ইমাম সাহেবের পোলাও তো এক মাইয়া লইয়া বাইগা যায় না? তো তাহলে কি ইমাম সাহেব ছেড়ে দিব সে? হতেই পারে এগুলা। খারাপ ভালো মিলেই কিন্তু জগৎ সংসার। তাতে কোনো কিচ্ছু না। আজকে চলচ্চিত্র মানুষের প্রতি আমার খুব কষ্ট লাগে যে আসলে সিনেমা নাই, এদিকে কিন্তু কারোর সাথে কেউ যোগাযোগ নাই। আজকে ফেসবুকটা আছে বলে মাঝে লাইভে আসি বা সবার সাথে কথা বলি। আমি কারো উত্তর দিচ্ছি না কেন? আমি কারো উত্তর দিতে গেলে আমি ভুলে যাই। আমি দেখতাছি কে কি লিখতেছেন। আমার কলিজার এক বোন আমাকে খুব সুন্দর একটা কথা লিখেছে। ধন্যবাদ আপু তোমাকে অনেক। তুমি তো আমার কলিজার বোন। যাই হোক, আমি কথা ভুলে যাই। আমি এইজন্য এসএমএস উত্তর দেই না, আমি সব দেখতাছি। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ। জানি না ভালো মানুষ মরে যাচ্ছে। আল্লাহ আমাকে কখন ডাকবে। তো আমার একটাই রিকোয়েস্ট আমার শিল্পী সমিতির কাছে। আপনারা আমার জানাজা দিয়ে আপনারা যে ডিসিশন নিবেন, আমাকে কোথায় মাটি দিবেন সেখানে ধার্য করা হবে। আমার কোনো ব্যক্তিগত কোনো ধার্য নেই। যাক, আমি যদি চলচ্চিত্র মানুষের জানাজা পেয়ে মরতে পারি এটাই আমার কাছে সার্থক। আপনারা সবাই দোয়া করবেন। যদি বেঁচে থাকি তো বেঁচে গেলাম। আর যদি মরে যাই তাহলে আপনারা আমার জানাজায় সবাই শরিক হবেন। সবাই আমার জানাজা আসলে আমার জীবন সার্থক হবে। কেন আমি ৭ বছর বয়সের থেকে এখন আমার ৪০, অ্যাকচুয়ালি ৪২ বছর চলতেছে রানিং। এই জীবনটা আমি শুধু চলচ্চিত্রেই পার করছি। না পাইলাম বাবার ভালোবাসা, না পাইলাম ফ্যামিলির ভালোবাসা, না করলাম ঘর সংসার, না পাইলাম ছেলে সন্তান, কিছুই পাইলাম না। পাইলাম শুধু এই যে তাদের ভালোবাসা। এই ভালোবাসা পেয়ে সারাটা জীবন কাটালো। আর তোমাদের ভালোবাসা পেয়ে মরতে চাই তুমি। আমার ভিতরে ভালোবাসা বেশি কাজ করে, আবেগ বেশি কাজ করে।
বিশ্বাস বেশি কাজ করে। মানুষকে বিশ্বাস করতে গিয়ে চুরি না করে চোর হইছি, বাটপারি না করে বাটপার হইছি, চিটারি না করে চিটার হইছি। তারপরে নিজেকে নিজে সব সময় মনে করি যে না আমি ভালো আছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করি। আর আমার পেজটা আমার ভাগিনা চালায়, ও আমার ভিডিওগুলো আপলোড করে সব সময়। তো আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন, আর সবার কাছে আমার জন্য দোয়া চাবেন। আমার খুব কষ্ট হয়। আমাদের ৭০, ৮০, ৯০ দশকে আমরা কি কাজ করেছি। আমাদের জন্য অনেক শুটিং আমাদের জন্য বসে আছিল। নাচের ছেলেরা আসলে আমাদের শুটিং হবে। নায়ক নায়িকা তখন ছিল কম, নাচের ছেলে মেয়ে ছিল খুবই কম, নায়ক নায়িকা ছিল অনেক বেশি। আর সেই দিনগুলা কোথায় গেল, সেই সোনালী দিনগুলো আমরা যদি ভাই চেষ্টা করি, যারা দেশ বিদেশে থাকে, যাদের ক্যাপাবিলিটি আছে, ৭০, ৮০ লাখ, ১ কোটি টাকা খরচ করে ছবি বানান, আপনারা সবাই ছবি বানান। ছবির ব্যবসায় ভাই লস নাই। মানুষ বলে না ছবি খারাপ গেছে, ছবির ব্যবসা লস নাই ভাই, ১ বছরের ভিতরে টাকা উঠে যায় ভাই। ভাই সপ্তাহে যদি ১ লাখ টাকা করে নেন, ২০টা প্রিন্ট বানাইলে ২০ লাখ টাকা। ১ মাসে কয় লাখ টাকা, ৩ মাসে কয় লাখ টাকা, ৬ মাসে কয় লাখ টাকা হিসাব করে। ১ বছরে ভাই সিনেমার টাকা উঠা যায় ভাই। কারো কথা শুনলেন না ভাই, টাকা উঠা যায়। আপনার ছবি বানায় দেখেন ভাই, ভালো গল্প দিয়া, নতুন নায়ক নায়িকা দিয়ে হইলো বানান অল্প বাজেটের ভিতরে। তারপর আপনারা ফিল্মে আসেন, ছবি বানান, আমাদের চলচ্চিত্রটাকে রাখেন। আর বিশেষ করে আমাদের যারা নায়ক নায়িকা, সিনিয়র শিল্পী, যারা সুপারস্টার, তাদেরকে বলছি আপনারা সিনেমা একটার পর একটা বানান। আপনারা সিনেমা বানানো বন্ধ করেন না, ইন্ডাস্ট্রিটা বাঁচায় রাখেন, শিল্পী জগৎটা বাঁচায় রাখেন প্লিজ। এই শিল্পী জগৎটা শেষ হয়ে গেলে আর আমাদের জীবনে কিচ্ছু থাকবে না। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বললাম। যারা আমাদের সিনিয়র শিল্পী, যারা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। যারা আমাদের মাঝে নেই, জাফর ইকবাল স্যার, জসিম স্যার, আর ওয়াসিম স্যার, আমি তাদের সবার সাথে কাজ করেছি, তার সবাইকে আমি দেখেছি কাছ থেকে। আহ, আর যারা আমাদের মাঝে নেই, তাদের জন্য দোয়া করবেন। যারা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। সিনিয়র জুনিয়র সব শিল্পীদের জন্য দোয়া করবেন। আমাদের চলচ্চিত্র পরিবারের জন্য দোয়া করবেন। যারা চলচ্চিত্র প্রেমিক, তারা অবশ্যই চলচ্চিত্রকে ভালোবাসেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মনে হয় না যে আপনাদের অজান্তে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আমি সবাইকে এক কথাই বলছি, আমাকে আপনারা কেউ এসএমএস করেন না। আমি এসএমএস এর উত্তর খুব কম দিই। আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে আমি কথা বলবো, সমস্যা নাই। আমি এসএমএস এ ঢুকি কম, দেখি কম। আর আমি সবসময় নিজেকে নিয়ে ভাবি, আমি কোন কাজটা করলে আমার ভালো লাগবে, কোন ড্রেসটা পরলে আমার ভালো লাগবে। আর আমার ড্রেস ডিজাইন কিন্তু আমি নিজেই, আমার নিজের ড্রেস আমি নিজে ডিজাইন করি। সবসময় পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, স্যুট বলেন, আমি নিজে ডিজাইনার। এটা আমি সবসময়ই, কেন অনেক নায়িকাদেরও আমি ব্লাউজ ডিজাইন করে দিছি, লেহেঙ্গা ডিজাইন করে দিছি। তো আমি নিজের ড্রেস নিজে ডিজাইন করতে পছন্দ করি। তো যাই হোক, আমার ওরকম টাকা পয়সা নাই দিকে আমি বড় কোনো, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যে আমি একটা সিনেমা বানাবো, ডিজিটাল আব্দুল্লাহ। গল্পটা রেডি করেছিলাম, শাবনূর আপুকে নিয়ে বানাইতাম ডিজিটাল আব্দুল্লাহ, শাবনূর আপু বা মাহি থাকতো। তো যাই হোক, আমার সেই ভাগ্য হলো না, ছবিটা বানাইতে পারলাম না, গল্পটা আমার কাছে পড়ে আছে। আমি, অনেকে আমাকে বলে ভাই আপনি কি হিরো হন নাই? আমি ৪টা ছবিতে হিরো হয়েছিলাম, আপনাদেরকে বলে দিই। একটা হলো ফাইট ক্লাব ছবির নাম, ৪টা হিরো, একটা আমি হিরো। আর একটা হলো এই সংসারের বৌমা, ২টা হিরো, মেইন হিরো আমি। আর একটা করছি জীবনের সাথে জীবনের খেলা। আরেকটা করছে হলো লাইলু মজনুর প্রেম। লাইলু মজনুর প্রেম কিন্তু হইছে, শাবনূর রিয়াজ করছে। আবারও আমরা বানানো রেডি করছিলাম, ওইটাতে আমি হিরো। তো যাই হোক, আমার ২টা ছবি কিন্তু কমপ্লিট হয়েছিল, এই সংসারের বৌমা আর হলো ফাইট ক্লাব। এই ২টা সেন্সার আছে জমা। তো কোনোদিন যদি সরকার ছাড়ে, সেন্সার থেকে ছাড়ে, তাইলে ছবিটা রিলিজ হবে। আর তো কপালে কুলালো না, হিরোতে আরেকটা ছবি চাইছিলাম শাবনূর অপুর নিয়ে বানাইতে, ডিজিটাল আব্দুল্লাহ। তো ওই ছবিটা হলো না। যে কোনো কারণে হলো না, মানে কি, প্রডিউসার ছবিটা বানাবে বলছিল, তারপরে প্রডিউসারের মা মারা গেছে। মা নাকি বলে গেছে যে বাবা তুই ফিল্মি ছবি বানাইস না। এই কারণে আর সেই ছবি বানায় না, ৫ হয়ে গেল। এই কারণে ছবিটা হলো না, এতে কিন্তু হয়ে যেত। ২০১৪-তে ওই ছবিটা হয়ে যেত। তো যাই হোক, আমার স্বপ্নের নায়িকা শাবানা ম্যাডাম, আনোয়ারা ম্যাডাম, রুজিনা ম্যাডাম, তারপর অঞ্জু ম্যাডাম। আর স্বপ্নের নায়ক হলো আলমগীর স্যার, সুল রানা স্যার, ইলিয়াস কাঞ্চন স্যার। এই ৩ জন মানুষকে আমি খুব মানে মিস করি। আর আলমগীর স্যার তো আমার আইডল। বিশেষ করে আনোয়ারা ম্যাডাম, শাবানা ম্যাডাম, আলমগীর স্যার, ইলিয়াস কাঞ্চন স্যার, এই ৪ জন মানুষকে দেখে আমি চলচ্চিত্রতে এসেছি। তো এসে পাইলাম শাবনূর আপুকে, আমার আইডল, আমার কলিজার টুকরা। এই যে আমার পিছনে অল টাইম ছবি, এখানে শাবানা আপুর ছবিও আছে। আমার, যারা আমার পছন্দের নায়ক নায়িকা, সবার ছবি আমি বান্ধায় রাখছি, তাদেরকে আমি দেখি। তো যাই হোক, আমি চলচ্চিত্রকে অনেক ভালোবাসি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ।
আসলে মানুষের মৃত্যু তো বলে আসে না। একটা ফোঁড়া হইলো উছিলা। দেখা গেছে আমি আজকে কথা বলতাছি, কালকেও মরে যেতে পারি। তো আপনারা সবাই যদি কারো কাছে কোনো অপরাধ করে থাকি, আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাকে মাফ করে দিবেন। আসলেও যে আমি সেলিব্রিটি না, আমি ভালোবাসার মানুষ। আমি এটাই মনে করি। আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি কিসের সেলিব্রিটি? সেলিব্রিটি তারাই যাদের টাকা, পয়সা, গাড়ি-বাড়ি আছে তারা। আমি একজন ভালো মনের মানুষ, এটাই আমি বলতে পারব। আর আপনাদের ভালোবাসা পাই।